আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন নিয়ে কথা বলবো। টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন বলতে আমরা প্র্যাকটিক্যাল লাইফে যেটা দেখি যে অনেকের বিভিন্ন ফুডে অ্যালার্জি থাকে, যেমন সেটা ডিম হইতে পারে, গরুর মাংস হইতে পারে, বেগুন হইতে পারে বা ইলিশ মাছ হইতে পারে। তো তারা এইসব ইন্ডিভিজুয়াল যখন এই জিনিসগুলো খায় তখন তাদের স্কিনে অ্যালার্জি সৃষ্টি হইতে পারে, অথবা চোখে অ্যালার্জি সৃষ্টি হইতে পারে, বা রানি নোজ তৈরি হইতে পারে, বা রাইনাইটিস হইতে পারে। আবার অনেকের দেখা যায় যে অ্যাজমা থাকে। এই সবগুলো ডিজিজই টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনের অন্তর্ভুক্ত। তো আমরা টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনকে বোঝার জন্য প্রথমে টাইপ 1 হাইপারসেনসিটিভ কী এবং এর যে ডিজিজগুলো আছে এইটার কারণে কোন কোন ডিজিজ হচ্ছে এবং এর যে দুইটা ফেজ আছে এই ফেজ নিয়ে কথা বলবো। প্লাস টাইপ 1 হাইপারসেনসিটিভ প্যাথোফিজিওলজি কীভাবে প্রডিউস হয় আমাদের বডিতে। সবার বডিতে তার প্রডিউস হয় না, কিছু কিছু ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে প্রডিউস হয়। এইটা কীভাবে প্রডিউস হয় সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনের ডেফিনেশনটা হচ্ছে, ইট ইজ এ র্যাপিড ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন অকারিং উইথিন মিনিটস আফটার দ্য কম্বিনেশন অফ অ্যান্টিজেন টু অ্যান্টিবডি দ্যাট ইজ বাউন্ড টু মাস্ট সেল in individual previously synthesized to that antigen। অর্থাৎ আমাদের শরীরের যে আমরা ফুড পার্টিকল বা নর্মাল যে ডাস্ট যেগুলো আছে এগুলো যখন আমাদের শরীর এর বিরুদ্ধে আইজিই প্রডিউস করে এবং এই আইজিইটা যখন মাস্ট সেলে বাউন্ড হয়ে থাকে এবং দ্বিতীয়বার যখন সেম জিনিসটা আবার আমাদের বডিতে প্রবেশ করবে বা ওই সেম অ্যান্টিজেনটা, তখন মাস্ট সেলকে সে ডিগ্রানুলেট করবে। মাস্ট সেলকে ডিগ্রানুলেট করার কারণে মাস্ট সেলের প্রোডাক্ট আমাদের শরীরের মধ্যে লোকালাইজ বা সিস্টেমিক অ্যালার্জি সৃষ্টি করবে। এই হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনটা বোঝার জন্য আমাদের প্রথমে মাস্ট সেল এবং ইমিউনোগ্লোবিন এই দুইটা সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে এবং মাস্ট সেল থেকে যে প্রোডাক্টসগুলো রিলিজ হচ্ছে এগুলো সম্পর্কে খুব একটা ভালো ধারণা থাকতে হবে। তো আমি প্রথমে টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনের লোকাল ইফেক্ট এবং সিস্টেমিক ইফেক্টটা বলবো। এর পরবর্তীতে মাস্ট সেল, আইজিই এবং মাস্ট সেল থেকে রিলিজ হওয়া বিভিন্ন কেমিক্যাল মেডিয়েটর যেমন হিস্টামিন, এগুলা আমার অ্যালার্জিক রিঅ্যাকশনে কী ভূমিকা রাখতেছে সেটা নিয়ে আলোচনা করব। তো টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন যেটা আছে এটার রিঅ্যাকশনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লোকাল ইফেক্ট, একটা হচ্ছে সিস্টেমিক ইফেক্ট। তো লোকাল ইফেক্টগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো আমি লিখতেছি। সেটা হচ্ছে প্রথমে আসবে অ্যালার্জিক রাইনাইটাস, তারপরে আসবে অ্যালার্জিক কনজাংটিভাইটাস, তারপরে আসবে অ্যালার্জিক অ্যানজিওইডিমা, এরপর আসবে হচ্ছে স্কিনের অ্যালার্জি, আর আছে অ্যালার্জিক অ্যাজমা। অ্যালার্জিক রাইনাইটিস বলতে যে আমাদের রানি নোজ হয়, স্নিজিং যেটা হয় সেটাকে বোঝায়, ঠিক আছে। বিভিন্ন পার্টিকেল যদি আমার নাকের মাধ্যমে প্রবেশ করলো সেটা লোকালি ওইখান থেকে এই কন্ডিশনগুলো তো ক্রিয়েট করবে। অ্যালার্জিক কনজাংটিভাইটিস মানে আমার চোখের যে চুলকানি সৃষ্টি হবে সেইটা, যে চোখে যদি আমার কনজাংটিভেটা লাল হয়ে যায় এবং চুলকায় সেটা। অ্যালার্জিক অ্যানজিওইডিমা হচ্ছে আমাদের যে লিপ আছে এটা ফুলে যায়, প্লাস আমাদের ল্যারিং যেটা আছে এটার সোয়েলিং হয়, যার কারণে আমার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। এটা হচ্ছে অ্যালার্জিক অ্যানজিওইডিমা। ফুড অ্যালার্জি বলতে বিভিন্ন ফুড যেগুলো খাই যে অনেক সময় সেগুলো আমাদের অ্যাবডোমিনাল ক্রাম্প তৈরি করতে পারে বা অ্যাবডোমিনাল পেইন তৈরি করতে পারে বা ডায়রিয়া তৈরি করতে পারে, সেটা হচ্ছে ফুড অ্যালার্জি। স্কিন অ্যালার্জির মধ্যে আছে আমাদের হাইভস, আমাদের স্কিনের মধ্যে যে ছোটো ছোটো র্যাশেস তৈরি হয় বা এরাইথেমা মার্জিনাটাম যে তৈরি হয় সেগুলো। আর অ্যালার্জিক অ্যাজমা তো বুঝি যে ব্রঙ্কিয়াল অ্যাজমা, যে আমাদের ইন্ডিভিজুয়াল পার্সনের যে প্রবলেমগুলো ক্রিয়েট করে। এগুলো হচ্ছে লোকাল ইফেক্ট। আর সিস্টেমিক যে ইফেক্টটা আছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অ্যানাফাইলেকটিক শক। এই অ্যানাফাইলেকটিক শকের কারণে মানুষের মৃত্যুর দিকেও ধাবিত হইতে পারে। কারণ অ্যানাফাইলেকটিক শক যখন হবে তখন আমাদের ওয়াইড স্প্রেড পুরো বডির মধ্যে ভ্যাসোডাইলেশন হবে, ভাস্কুলার শক ক্রিয়েট করবে, ব্রিদিং ডিফিকাল্টি হবে, ব্রিদিং মানে আমি শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে, আর যেটা হবে ওয়াইড স্প্রেড ইডিমা প্রডিউস হবে। তো এই জিনিসটা অনেক সময় দেখা যায় যে আমাদের ইনজেকশনের মাধ্যমে আমরা বিভিন্ন যে ড্রাগস নিই সেই ড্রাগসের বিরুদ্ধে যদি
এই টাইপ 1 হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন তৈরি হয়ে থাকে, তখন এটা দেখা যেতে পারে। তো এই প্রত্যেকটা জিনিস আমরা ডিটেইলসে আলোচনা করব। তো হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন বোঝার জন্য প্রথমে আমরা মাস্ট সেল নিয়ে কথা বলি। মাস্ট সেলটা আসলে কি? মাস্ট সেল হলো একটা কানেকটিভ টিস্যু সেল, যেটা আমার পুরো বডির যতগুলো টিস্যু আছে সবগুলো টিস্যুতেই থাকে, শুধুমাত্র আমার ব্রেনে থাকে না। এই মাস্ট সেলটা বোন ম্যারোতে উৎপন্ন হয়, ঠিক আছে? তো মাস্ট সেল আমার সব পুরা অর্গান পুরা টিস্যুতে থাকলেও এটা স্পেশালি ইনার লাইনিং এবং আউটার লাইনিং। ইনার লাইনিং বলতে আমাদের যে মিউকাস মেমব্রেন আছে, যেমন আমার মিউকাস যে মাউথের যে মিউকাস মেমব্রেন আছে এর নিচে থাকতে পারে, অথবা আমার ফ্যারিংস বা ল্যারিংস এর নিচে, এটাও একটা ইনার লাইনিং, এর নিচে থাকতে পারে, বা আমার জিআইটি সিস্টেমের যে লাইনিং এর নিচেও মাস্ট সেলটা অনেক বেশি থাকে। তারপরে আমার জেনিটো ইউরিটারি সিস্টেমের যে এরিয়া আছে ইউরেথ্রা ইউরেটার, এখানেও মাস্ট সেল থাকে। তারপরে আমাদের যে আউটার লাইনিং যেটা আছে স্কিনের নিচেও মাস্ট সেল বিপুল পরিমাণে থাকে। আমাদের যে নেজাল ক্যাভিটি আছে, নেজাল ক্যাভিটি বলতে নোজের নিচেও অনেক মাস্ট সেল থাকে, প্লাস আমাদের যে রেসপিরেটরি ট্র্যাকের যে লাইনিংটা আছে ইনার লাইনিং, এখানেও মাস্ট সেল বিপুল পরিমাণে থাকে। পাশাপাশি এই মাস্ট সেলটা আমাদের যে ভাস্কুলার সিস্টেম আছে, ব্লাড ভেসেলের চারপাশেও বিপুল পরিমাণে মাস্ট সেল পাওয়া যায়। এখন আমরা কথা বলবো মাস্ট সেল কী কী দ্বারা স্টিমুলেট হইতে পারে, বা মাস্ট সেলকে কী কী জিনিস স্টিমুলেশন দিলে সে ডিগ্রানুলেশন তৈরি করে। মাস্ট সেলকে যদি ফিজিক্যালি কিছু ফ্যাক্টর যেমন কোল্ড, হিট, ট্রমা, সানলাইট, এগুলো দ্বারাও মাস্ট সেল ডিগ্রানুলেট হইতে পারে। আবার মাস্ট সেল কেমিক্যাল কিছু মিডিয়েটর আছে, যেমন আইজিই। মাস্ট সেলে যদি আইজিই বাউন্ড হয়ে থাকে তাহলে মাস্ট সেল ডিগ্রানুলেট হতে পারে। আবার C3A, C4A, C5A এগুলা। তারপরে বিভিন্ন ড্রাগস যেমন কোডেইন, মরফিন, এগুলো মাস্ট সেলকে ডিগ্রানুলেট করতে পারে। আবার আমাদের স্নেক যে ভেনম আছে, ভেনমের একটা পদার্থ থাকে যেটাও আবার মাস্ট সেলকে ডিগ্রানুলেট করতে পারে। আচ্ছা, মাস্ট সেল যখন ডিগ্রানুলেট হবে, বা মাস্ট সেল যখন যে স্টিমুলেটরি ফ্যাক্টরগুলো কথা বললাম এগুলো দ্বারা স্টিমুলেশন হবে, তখন সে কিছু কেমিক্যাল মিডিয়েটর রিলিজ করবে। সে যখন ইনস্ট্যান্টলি তাকে স্টিমুলেশন দেওয়া হবে, তখন প্রথমেই সে প্রিফর্মড কিছু মিডিয়েটর রিলিজ করবে। অর্থাৎ মাস্ট সেলের যে ভ্যাকুইল আছে, ভ্যাকুইলের ভিতরে, সাইটোপ্লাজমিক ভ্যাকুইলের ভিতরে প্রিফর্ম মানে আগে থেকেই তৈরি করা কিছু মিডিয়েটর থাকে, যেমন হিস্টামিন, প্রোটিয়েজ। এই হিস্টামিন, প্রোটিয়েজ সে রিলিজ করবে। আর হিস্টামিন, প্রোটিয়েজ মূলত আমাদের যে এফেক্টের সাইডে রিলিজ হবে সেখানকার সেলকে সে ডিস্ট্রাকশন করবে। আর হিস্টামিন যেটা আছে, হিস্টামিন আমাদের ভ্যাসোডাইলেশন করবে, স্মুথ মাসেল কনস্ট্রাকশন করবে এবং ভাস্কুলার পারমিয়েবিলিটি বাড়াই দিবে। তারপরে মাস্ট সেলের যে লিপিড মেমব্রেন আছে, লিপিড মেমব্রেনে যেমন লিপিড মিডিয়েটর যেগুলো আছে, যেমন লিউকোটিন C4D4, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, আর প্রোস্টাগ্ল্যান্ডিন D2, এগুলোরও সেম ইফেক্ট। এগুলো ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে, ভ্যাসোডাইলেশন করবে, ভাস্কুলার ইডিমা করবে, ঠিক আছে। আর যেটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে সাইটোকাইন, এটা আছে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 2, ইন্টারলিউকিন 3 বা 4, যেগুলো আছে এগুলো মূলত ওই এফেক্টেড সাইডে কেমোট্যাকটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। বিভিন্ন নিউট্রোফিল, মনোসাইট, ইসোনোফিল, এগুলোকে ওই টার্গেটেড অর্গানে নিয়ে আসে। তো আসলে এই জিনিসটা টোটালি বোঝার জন্য, অ্যালার্জিক কন্ডিশন বা অ্যাজমা, এগুলো সবগুলো বোঝার জন্য আমি অ্যাজমাকে এক্সপ্লেইন করব এক্সটেন্সিভলি, তাহলে অন্যান্য জিনিসগুলোও সহজেই বোঝা যাবে। অ্যাজমা বোঝার জন্য আমি একটা লাংস আঁকাইছি। তো ধরি আমার সাপোজ নর্মাল আমাদের যে পার্টিকল যেগুলো আছে, যেমন হোম ডাস্ট হইতে পারে, বিভিন্ন ধুলাবালি, ডাস্ট, তারপরে পোলেন, তারপরে পশু পাখির যে পালকের ফেদার হইতে পারে, বিভিন্ন ফেদার। তো এগুলো যেগুলো আছে এগুলোর বিরুদ্ধে আসলে আমাদের অনেকের দেখা যায় যে এগুলো তার নাকে গেলে তার অ্যাজমা ক্রিয়েট হয়। তো এগুলোর দিয়ে তো আসলে অ্যাজমা ক্রিয়েট হওয়ার কথা না, কিন্তু এগুলা কিভাবে তার শরীরে অ্যাজমা তৈরি করতেছে এটাই মূলত পুরো প্যাথোফিজিওলজিটা আমি এখানে আলোচনা করব। তো যখন আমাদের শরীরে, আমি ডাস্ট নিয়েই বর্ণনা করি, যখন আমাদের শরীরে কোনো ডাস্ট প্রবেশ করে লাংসের মাধ্যমে ভিতরে, তখন কি হয়, এই ডাস্টটাকে আমাদের যে ম্যাক্রোফেজ থাকে, ম্যাক্রোফেজ যেটা থাকে, ম্যাক্রোফেজ এটাকে ইনগালফ করার পর এটাকে ডিস্ট্রাকশন করে। তো ডিস্ট্রাকশন করলে তো সমস্যা নেই, করলো, কিন্তু কিছু ইন্ডিভিজুয়াল পারসন বা কিছু ব্যক্তির ক্ষেত্রে এই ম্যাক্রোফেজটা এই যে ডাস্টটা আছে এটাকে সে ইনগালফ ডিস্ট্রাকশন করা বাদ দিয়ে এটাকে সে অ্যান্টিজেন হিসেবে
অ্যান্টিজেন হিসেবে প্রেজেন্ট করে। এই যখন সে অ্যান্টিজেন হিসেবে প্রেজেন্ট করবে তখনই একটা প্রবলেম ক্রিয়েট হবে। মানে প্রথম ভুলটা করতেছে আমাদের ম্যাক্রোফেজ আমাদের যে নর্মাল ডাস্টকে সে শত্রু হিসেবে ভাবতেছে বা ব্যাকটেরিয়া ভাইরাসের মতো ভাবতেছে, যার কারণে সে কী করবে যে MHC ক্লাস 2 মলিকুলের সাথে এই ম্যাক্রোফেজটা এই অ্যান্টিজেনকে প্রেজেন্ট করবে। তো অ্যান্টিজেনকে যখন প্রেজেন্ট করবে তখন সে এই ম্যাক্রোফেজটা আবার টি লিম্ফোসাইট যেটা আছে আমাদের লিম্ফ নোডে টি লিম্ফোসাইটে নিয়ে যাবে, হেল্পার টি লিম্ফোসাইটকে সে এই অ্যান্টিজেন প্রেজেন্ট করবে। যখন এই অ্যান্টিজেন প্রেজেন্ট করতেছে তখন এই ম্যাক্রোফেজের নাম হয়ে যাচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এখন এই অ্যান্টিজেন প্রেজেন্ট করার পর টি লিম্ফোসাইটে যাবে, টি লিম্ফোসাইট আবার বি লিম্ফোসাইট যেটা আছে, বি লিম্ফোসাইটে আমাদের যে বি লিম্ফোসাইটে এরকম থাকে, বি লিম্ফোসাইটেও ঠিক সেম এই অ্যাফেক্টেড অর্গান থেকে বি লিম্ফোসাইট এই অ্যান্টিজেন তার এখানে বাইন্ড হওয়ার পর যখন আমাদের টি লিম্ফোসাইট এবং টি হেল্পার সেল যেটা আছে, টি হেল্পার সেলটা অনেক স্টিমুলেশন দেয়। অর্থাৎ আমার যে ডাস্ট পার্টিকলটা আছে, ডাস্ট পার্টিকলটা আমার বি লিম্ফোসাইটও গ্রহণ করতেছে, টি লিম্ফোসাইটও গ্রহণ করতেছে। কিন্তু টি লিম্ফোসাইট যেটা করবে, টি লিম্ফোসাইট অনেকগুলো ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 2 অনেকগুলো কেমিক্যাল মেডিয়েটর বা ইন্টারলিউকিন যে আছে 4 এগুলো দিয়ে বি লিম্ফোসাইটকে স্টিমুলেট করবে। তখন বি লিম্ফোসাইট যেটা আছে, বি লিম্ফোসাইট কনভার্ট হয়ে প্লাজমা সেলে পরিণত হবে। প্লাজমা সেলে পরিণত হলে বিপুল পরিমাণে সে আইজিই প্রডিউস করবে। তো এখানে প্রথম ভুলটা করতেছে ম্যাক্রোফেজের ভিতরে ইনার যে জেনেটিক ম্যাটেরিয়াল সে ভুল করতেছে। দ্বিতীয় যে ভুলটা করে এখানে এসে বি লিম্ফোসাইট কিন্তু সে আইজিএ বা আইজিজি বা অন্যান্য যে আমাদের ইমিউনোগ্লোবিন আছে এগুলো তৈরি করতে পারতো। ওগুলো তৈরি করলে কিন্তু আমার এই প্রবলেমটা ক্রিয়েট হতো না, কিন্তু সে আইজিই প্রডিউস করে ফেলে। এই আইজিইটা কি হয়, আমি বলছিলাম যে মাস্ট সেলের কথা। মাস্ট সেল আমাদের কি এই যে রেসপিরেটরি লাইনিংয়ের চারপাশে মাস্ট সেল থাকে, ঠিক আছে। তো যখন এই আইজিই প্রডিউস হবে কোনো একটা পার্টিকুলার বিরুদ্ধে, তখন এই আইজিইটা ব্লাডে সার্কুলেশন হয়ে আমাদের যে মাস্ট সেল আছে, মাস্ট সেলের উপরে এইভাবে লেগে থাকে। অর্থাৎ আইজিই প্রডিউস হইলো, আইজিই প্রডিউস ধরি এটা মাস্ট সেলে আমাদের এরকম আইজিই যেটা আছে, আইজিইর এটা হলো এফসি পোর্শন, আইজিইর এফসি পোর্শনটা এরকমভাবে মাস্ট সেলের সাথে লেগে থাকে। তো এই কন্ডিশন যখন তৈরি হবে তখন আমাদের যে ডাস্ট, যে আমরা নর্মাল যে পার্টিকেলের কথা বললাম ডাস্ট, কিন্তু এর বিরুদ্ধে আমাদের অ্যান্টিবডি প্রডিউস হওয়ার কথা না। অ্যান্টিবডিটা যখন প্রডিউস হইলো তখন আবার যখন দ্বিতীয়বার যখন এই যে প্রসেসটা, আচ্ছা এই প্রসেসটা হইতে 14 থেকে 15 দিন সময় লাগে। এখন 14 থেকে 15 দিন পর যখন আবার ওই ব্যক্তির নাক দিয়ে ডাস্ট সেল প্রডিউস করবে, তখন ডাস্ট যেটা আছে সেটা এই ইমিউনোগ্লোবিন যেটা আছে আইজিইর এই পোর্শনে কম্বাইন্ড হবে। এখন আইজিইর এই পোর্শনে কম্বাইন্ড হইলে আমার যে এফসি পোর্শন আছে, এফসি পোর্শন মাস্ট সেলকে স্টিমুলেট করবে। তো আমরা জানি মাস্ট সেলের একটা স্টিমুলেশনের ফ্যাক্টর ছিল আইজিই। তো আইজিই যখন মাস্ট সেলকে স্টিমুলেশন দিবে তখন মাস্ট সেল তার প্রোডাক্ট হিস্টামিন, প্রোটিয়েজ বা ইন্টারলিউকিন 1 বা যেগুলো আছে এগুলো সব রিলিজ করবে। এগুলো রিলিজ করলে যেটা হবে আমাদের যে ব্রঙ্কিয়াল যে ট্রি আছে, ব্রঙ্কিয়াল ট্রি, সাপোজ এটা ধর ব্রঙ্কিয়াল ট্রিতে যখন এগুলো রিলিজ হবে তখন আমরা জানি হিস্টামিন বা প্রোটিয়েজ যেটা আছে এটা কি করবে, আমাদের ব্রঙ্কিয়াল মাসেলের যে গ্ল্যান্ড আছে মানে ব্রঙ্কিয়াল ট্রির যে বিভিন্ন গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ডগুলোর সিক্রেশন বাড়াই দিবে। গ্ল্যান্ডুলার সিক্রেশন বানাই দিবে। তারপরে এই ব্রঙ্কিয়াল আশেপাশের যে ব্লাড ভেসেলগুলো ছিল সেখানে কি ভ্যাসোডাইলেশন প্রডিউস করবে এই হিস্টামিন বা ইন্টারলিউকিন যেগুলো আছে এগুলা। পাশাপাশি আমাদের যে স্মুথ মাসেল যেটা আছে
আমার রেসপিরেটরি ট্র্যাকের আশেপাশে যে স্মুথ মাসেল যেটা আছে এটাকেও সে ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে, যার কারণে গ্ল্যান্ডুলার সিক্রেশন ইনক্রিজ হইলো, আমার এখানে ভ্যাসোডাইলেশন হইলো এবং ব্রঙ্কো কনস্ট্রিকশন হইলো। এই কারণে আমাদের যে লাংসের যে ইন্টারনাল যে ব্রঙ্কিয়াল ট্রিগুলো আছে এখানের জায়গায় জায়গায় এরকম কনস্ট্রিকশন তৈরি হলে আমরা হুইসেলিং সাউন্ড পাবো, আমরা আমাদের ব্রিদিং নিতে কষ্ট হবে, ডিসনিয়া তৈরি হবে। মূলত শ্বাস ছাড়ার সময় আমাদের কষ্টটা বেশি হয়, শ্বাস নেওয়ার সময় হয় না অতটা। তারপর আমাদের ট্যাকিপেনিয়া হইতে পারে, আর যে অ্যাজমার যে সাইনগুলো আছে এগুলো প্রডিউস হবে। তো মূলত আমাদের মেইন কথা হচ্ছে আমাদের যে ডাস্ট সেল আছে, ডাস্ট সেলের বিরুদ্ধে আমাদের ম্যাক্রোফেজ সেটাকে অ্যান্টিজেন মনে করছে, অ্যান্টিজেন মনে করে সে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটে প্রেজেন্ট করছে। টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট এদের বিরুদ্ধে আইজিই প্রডিউস করছে, অর্থাৎ আমার যে ডাস্ট সেলটা ছিল ডাস্ট সেলের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি প্রডিউস করছে। আবার কী অ্যান্টিবডি প্রডিউস করছে? আইজিই। এই আইজিই প্রডিউস করলেই ঝামেলা। আইজিই যখন প্রডিউস করবে তখন আইজিই মাস্ট সেলের সাথে বাইন্ড করবে, মাস্ট সেলের সাথে বাইন্ড করার পর সে এরকম মাস্ট সেলের মতো থাকবে। যখনই দ্বিতীয়বার ওই ডাস্ট সেলটা আমার বডিতে আসবে তখন সে আইজিইর এখানে বাইন্ড হবে, আইজিইর এখানে বাইন্ড হলে আইজিইর এফসি পোর্শন মাস্ট সেলকে স্টিমুলেট করবে। মাস্ট সেলকে স্টিমুলেট করলে মাস্ট সেল যে প্রোডাক্টসগুলো ক্রিয়েট করবে সেখানে সে ব্রঙ্কিয়াল মাসেলের স্পাজম করবে, ব্রঙ্কিয়াল যে গ্ল্যান্ড আছে গ্ল্যান্ডের সিক্রেশন বাড়াই দিবে, ব্রঙ্কিয়াল যে ব্লাড ভেসেল আছে ব্লাড ভেসেলের ভ্যাসোডাইলেশন করবে। এই যে ইফেক্টগুলো করতেছে এই প্রত্যেকটা করার কারণে আমার ব্রঙ্কিয়ালটির যে আছে মানে পথটা আছে, যে স্পেসটা আছে এটা ন্যারো হয়ে যাবে। ন্যারো হয়ে গেলে আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়ে যাবে বা ডিফিকাল্টি তৈরি হবে। তো যখনই আমাদের বডিতে এই আইজি মানে ডাস্ট পার্টিকল বা যেটার কারণে আমার অ্যালার্জি সেটা আমার ভিতরে প্রবেশ করবে তখনই আমার এই জিনিসগুলো তৈরি হবে। আচ্ছা, এটা তো গেল অ্যাজমার কথা। এরপরে আমরা যে অন্যান্য যে অ্যালার্জি, ফুড অ্যালার্জির কথা কিছুটা বলি। যেমন আমরা ডিম খাইলে আমাদের দেখা যাচ্ছে অনেকের অ্যালার্জি তৈরি হচ্ছে। আসলে ডিমের যে প্রোটিনটা আছে প্রোটিনটাকে আমাদের যে মাস্ট সেলের কথা বললাম একটু আগে অ্যাজমা ব্যাখ্যা করার জন্য, এইরকম মাস্ট সেলটা ওই স্কিনের নিচে যেটা থাকে সে মনে করে যে এটা ফরেন পার্টিকেল বা এটা আমাদের শত্রু, তখন সে আইজিই প্রডিউস করার জন্য টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটকে স্টিমুলেশন দেয়, যার কারণে আইজিই প্রডিউস হয়। আইজিই তখন আমাদের মাস্ট সেলে বাউন্ড করে, মাস্ট সেলে বাউন্ড করলে যখনই আমরা ওই ডিমটা খাবো তখনই আমাদের বডিতে ওই ডিমের অ্যামিনো অ্যাসিডটা যেটা থাকবে সেটা আমার স্কিনে যখন যাবে তখন সে ওইখানকার মাস্ট সেলকে ডিগ্রানুলেট করবে। মাস্ট সেলকে ডিগ্রানুলেট করলে সেই সেম জিনিস হিস্টামিন, প্রোটিয়েজ, ইন্টারলিউকিন, প্রোস্টাগ্ল্যান্ডিন D2 এগুলো যখন সিলেক্ট হবে তখন আমাদের স্কিনের উপরে বিভিন্ন হাইভস বা র্যাশেস, র্যাশেস প্রডিউস করবে, তখন আমাদের চুলকানি সৃষ্টি হবে। এটা স্কিন অ্যালার্জি এভাবে প্রডিউস করে। আবার যদি আমার জিআইটি ট্র্যাকেই যদি আমার যে মাস্ট সেলগুলো আছে এগুলো যদি ওই ফুড পার্টিকেলের বিরুদ্ধে সিনথেসাইজ হয়ে যায় তখন কিন্তু আমরা যে খাবার খাইলেই আমার এই জিআইটি লাইনিংয়ের যে এটা মনে করি আমাদের জিআইটি লাইনিং, আমরা একটা খাবার খাইলাম, যে সাপোজ ওই ডিমই খাইলাম, ডিম খাওয়ার পর এখানেও মাস্ট সেল আছে, এখানকার মাস্ট সেল যখন ওই ডিমের যে অংশ আছে তখন এটাকে স্টিমুলেট করবে, তখন মাস্ট সেল ডিগ্রেনুলেট হবে। ডিগ্রেনুলেট হলে সেই সেম জিনিস প্রডিউস হবে, আমাদের ইন্টেস্টাইনের গ্ল্যান্ডুলার সিক্রেশন বেড়ে যাবে, আমাদের ইন্টেস্টাইনের যে মাসেল সেটা কনস্ট্রিকশন করবে, ক্রাম্প করবে। এই কারণে আমাদের পেইন হবে, আমাদের গ্ল্যান্ডুলার সিক্রেশন বেড়ে যাওয়ার কারণে আমাদের ডায়রিয়ার কন্ডিশন প্রডিউস হবে। আরও যেটা বললাম অ্যালার্জিক রাইনাইটিস বা রানি নোজ যেটা তৈরি হয় বা অ্যালার্জিক কনজাংটিভাইটিস এগুলোও ঠিক সেম যে আমাদের ওই লোকাল এরিয়ায় যে মাস্ট সেল আছে মাস্ট সেলে আইজিই বাউন্ড করে আছে আমার স্পেসিফিক প্রোটিনের বিরুদ্ধে। এইভাবেই মূলত আমাদের যে অ্যালার্জিক কন্ডিশনগুলো আছে এগুলো প্রডিউস হয়। এখন এই অ্যালার্জিক কন্ডিশনগুলো থেকে বাঁচার জন্য আমরা অ্যান্টিহিস্টামিন ড্রাগস খেয়ে থাকি। অ্যান্টিহিস্টামিন যেমন ফেক্সোফেনাডিন বা ফেক্সো বা অ্যালাট্রল বা যেটাই খাই আমরা, এগুলো মূলত এই অ্যান্টিহিস্টামিন যেগুলো আছে এগুলো আমাদের যে রিসেপ্টরগুলো আছে আমাদের বডিতে, যেমন এন্ডোথেলিয়াল সেলের রিসেপ্টর আছে বা স্মুথ মাসেল সেলের যে রিসেপ্টর আছে এগুলোকে সে ইনহিবিট করে রাখে, তার কারণে আমাদের আর ওই অ্যালার্জির প্রবলেমটা তৈরি হয় না। অনুরূপভাবে আমাদের যখন ব্রঙ্কিয়াল অ্যাজমা হবে তখন কিন্তু আমরা মূলত ব্রঙ্কিয়াল অ্যাজমাতে অ্যান্টিহিস্টামিন দিই না, ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা মূলত সালব্রোটামল বা বিটা অ্যাডেনোকর্টিসয়েড রিসেপ্টর ড্রাগস ইউজ করি, যেটা আমাদের স্মুথ মাসেল সেলের উপর কাজ করে, স্মুথ মাসেলকে ডাইলেট করে
যার কারণে আমাদের এয়ারওয়েটা ক্লিয়ার হয়। আরও আমরা মন্টেলোকাস্ট জাতীয় যে এমকাস্ট বা যে ওষুধগুলো আছে এগুলো অ্যাজমাতে খাইতে পারি, সেগুলো আমাদের যে লিপিড মিডিয়েটর যেগুলো আছে আমরা বলছি মাস্ট সেলের, সেগুলো তৈরি হইতে বাধা প্রদান করে। টাইপ 1 হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশনের দুইটা ফেজ আছে, একটা হচ্ছে ইমিডিয়েট ফেজ আর একটা হচ্ছে লেট ফেজ। ইমিডিয়েট ফেজটা মূলত 5 থেকে 30 মিনিটের ভিতরে শুরু হয়ে যায় এবং এটা 1 ঘন্টা পর্যন্ত এর রিঅ্যাকশনটা থাকতে পারে। আর লেট ফেজ যেটা আছে এটা 2 থেকে 24 ঘন্টার ভিতরে প্রডিউস হয় এবং এটা কয়েকদিন পর্যন্ত এই রিঅ্যাকশনটা থাকতে পারে, যেটা মূলত অ্যাজমা বা রাইনাইটিসে দেখা যায়। তো এই ছিল হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন নিয়ে কথা। এবং